বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রাজশাহী বোর্ড 2022 সালের যে বহু নির্বাচনী অভিজ্ঞতা রয়েছে সেটা সমাধান করব। আমাদের 1 নম্বর প্রশ্নে বলেছে কসেক থিটা সমান 2 হলে ট্যান থিটা সমান কত হবে, অর্থাৎ কসেক থিটা এর মান দেওয়া রয়েছে, ট্যান থিটা এর মান নির্ণয় করতে হবে। এখানে আমরা ট্যান থিটা এর মান দুইটা পদ্ধতিতে বের করতে পারি। একটা হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত বের করে ট্যান থিটা এর মান বের করতে পারি, আর একটা আছে এখান থেকে থিটা এর মানটা বের করে ট্যান থিটা এর মানটা আমরা বের করতে পারি। তো আমি এখানে থিটার মানটা বের করে কিভাবে ট্যান থিটার মান বের করা যায় সেটা দেখাচ্ছি। আমাদের এখানে 1 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে কসেক থিটা সমান 2। আমরা জানি কসেক 30 ডিগ্রি এর মান হচ্ছে 2। তো আমরা 2 এর পরিবর্তে কসেক 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এখন যেহেতু উভয় পাশে কসেক আছে, এজন্য আমরা উভয় পাশ থেকে কসেক উঠিয়ে দিতে পারি। তাহলে এ পাশে থাকে থিটা আর এ পাশে থাকে 30 ডিগ্রি, অতএব থিটার মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন আমরা ট্যান থিটা এর মান বের করব, ট্যান থিটা। তাহলে থিটার পরিবর্তে এখন আমরা যে মানটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম, যে থিটার পরিবর্তে এখন 30 ডিগ্রি বসিয়ে দিলাম, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি। আর আমরা জানি কি ট্যান 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নম্বর অপশান 1/√3। এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলেছে কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মান যথাক্রমে 2y + 10 ডিগ্রি এবং y + 110 ডিগ্রি হলে y এর মান কত। এখন y এর মান কত সেটা বের করতে গেলে আমাদের একটা থিওরি জানতে হবে। সে থিওরিটা হচ্ছে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এটা যদি বৃত্তস্থ কোণ হয় আর এটা কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এই কোণটা হবে এই কোণের অর্ধেক। আমরা এই চিত্রটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা যেটা পাই, এখানে PSR একটা যদি চাপ হয় তাহলে এই চাপের উপর দণ্ডায়মান PSR এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর PQR এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সত্যমতে এই কোণটা হবে এই কোণের দ্বিগুণ অথবা এই কোণটা হবে এই কোণের অর্ধেক। তো আমি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে এই সত্যটা নিয়ে আমি y এর মান বের করছি। তো আমাদের এখানে দেখো বৃত্তস্থ কোণ দেওয়া রয়েছে 2y + 10 ডিগ্রি। তো আমি সত্যমতে লিখতে পারি 2y + 10 ডিগ্রি। এটা হবে কি যে কেন্দ্রস্থ কোণ আছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এখানে দেওয়া রয়েছে y + 110 ডিগ্রি। এখন এটা আমরা সমাধান করলে y এর মান বের করতে পারবো। একটু আড়াআড়ি গুণন করলে পাবো 2y × 2 মানে 4y + 2 × 10 ডিগ্রি তার মানে 20 ডিগ্রি সমান এপাশে থাকবে y + 110 ডিগ্রি। এখন আমরা চলকগুলো এক পক্ষে নিয়ে আসছি, তাহলে y চলক এপাশে আসলে হয়ে যাবে মাইনাস, আর 110 ডিগ্রি 20 এপাশে নিয়ে গেলে হয়ে গেল মাইনাস। এখন 4y থেকে y বাদ দিলে থাকে 3y, আর এপাশে এটা বিয়োগ করে পাই আমরা 90 ডিগ্রি, বা শুধু y সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি বাই 3। অতএব y সমান আমরা এটা কাটাকাটি করে পাই 30 ডিগ্রি, অতএব y এর মান 30 ডিগ্রি। অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ক 30 ডিগ্রি। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি ও আর কোণটি PSR চাপের উপর দণ্ডায়মান। 2 নম্বর উক্তিতে বলেছে PQR কোণ সমান হাফ POR কোণ, এবং 3 নম্বর উক্তিতে বলেছে PQR কোণ + PSR কোণ সমান 90 ডিগ্রি। নিচের কোণটি সঠিক। তো নিচের কোণটি সঠিক, চলো আমরা একটু দেখে আসি। 1 নম্বর উক্তিতে বলেছে POR কোণটি PSR চাপের উপর দণ্ডায়মান। আমরা এই চিত্রটা যদি একটু খেয়াল করি, আমাদের এটা হচ্ছে POR কোণ আর এটা হচ্ছে PSR চাপ। এখান থেকে এটা হচ্ছে PSR চাপ। এই চাপ থেকে কিন্তু এই PQR কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি কি POR কোণটি PSR চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ 1 নম্বর উক্তিটি সত্য প্রমাণিত হলো। এবার 2 নম্বর উক্তিটি আমরা দেখি। বলা হয়েছে PQR কোণ সমান হাফ POR কোণ, অর্থাৎ
কিউ আর কোণ এটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ, আর পি ও আর কোণ, পি ও আর কোণ অর্থাৎ এই কোণটা কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ। আর আমরা জানি কি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ, এই কোণটা হবে এই কোণের অর্ধেক, অর্থাৎ এই উক্তিটা কিন্তু সত্য প্রমাণিত হলো। এখন দেখি 3 নম্বর উক্তিটি সত্য কিনা। আমাদের বলেছে পি কিউ আর কোণ প্লাস পি এস আর কোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে পি কিউ আর কোণ এইটা আর পি এস আর কোণ এটা হচ্ছে, যদি আমরা পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ চিন্তা করি তাহলে আমাদের এটা পি কিউ আর একটা কোণ, পি এস আর হচ্ছে আর একটা কোণ। তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণের বিপরীত হবে এটা, আবার এই কোণের বিপরীত কোণ হবে এটা, অর্থাৎ এই দুইটার সমষ্টি হবে 180 ডিগ্রি, কিন্তু আমাদের এখানে 90 ডিগ্রি বলা হয়েছে, তাহলে 3 নম্বর উক্তিটি সত্য নয়। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর 1 ও 2। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নে বলেছে যদি sec θ প্লাস tan θ সমান 5/2 হয় তবে sec θ মাইনাস tan θ এর মান কত হবে। এরূপ প্রশ্ন যদি আমাদের আসে যে sec θ প্লাস tan θ সমান 5/2 এবং এর বিপরীত রাশির মান যদি নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে খুব সহজে আমরা মানটা নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে এখানে যে মানটা দেওয়া থাকবে এটা উল্টো করে দিলেই এই রাশিটার মান বের হয়ে যাবে। অর্থাৎ দেখো sec θ প্লাস tan θ সমান 5/2 আছে এবং আমাদের এই যে এটার বিপরীত রাশি এখানে sec θ মাইনাস tan θ আছে, এটা বিপরীত রাশি, তাহলে এখানে যে মানটা দেওয়া থাকবে এটা বিপরীত বা উল্টায় দিলেই কিন্তু এই রাশিটার মান বের হয়ে যাবে। তাহলে আমাদের এই রাশিটার মান দেওয়া আছে 5/2, তাহলে এই রাশিটার মান হবে 2/5। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নম্বর অপশান 2/5। এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্নে বলেছে sec x প্লাস tan x বাই sec x মাইনাস tan x ইকুয়াল 3 হলে sin x এর মান কত হবে। এক্ষেত্রে sin x এর মান বের করার জন্য আমাদের প্রথমেই এটাকে যোজন বিয়োজন করতে হবে। তো চলো আমরা এটাকে আগে যোজন বিয়োজন করে দেখি। দেওয়া আছে sec x প্লাস tan x বাই sec x মাইনাস tan x এটা সমান 3। যোজন বিয়োজন করার নিয়ম আমরা নিশ্চয়ই জানি, সেটা হচ্ছে প্রথমে উপরে লবের সাথে হরের যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমেই লবের সাথে হরের যোগ করব। লবে আছে sec x প্লাস tan x আর হরে আছে sec x মাইনাস tan x, আর নিচে আমরা কি করব, হরের সাথে লবের বিয়োগ করব। তাহলে হর হচ্ছে sec x, লবের সাথে হর বিয়োগ করব, লবের সাথে হর বিয়োগ করব, লব হচ্ছে sec x প্লাস tan x মাইনাস sec x মাইনাস tan x। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো যে আমাদের মাইনাসের পরে কিন্তু একের অধিক পদ এসেছে, এই জন্য আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, অথবা মাইনাস দ্বারা গুণ করে এখানে প্লাস করে দেব। একইভাবে এখানে দেখো এটা লবে আছে, হরে কিছু না মানে 1 ধরবো। তাহলে প্রথমে আমরা লবের সাথে হর 1 যোগ করলাম আর নিচেই লব এর সাথে হর 1 বিয়োগ করে দিলাম। এখন এখানে দেখো এটা সদৃশ পদ বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, কেটে গেছে। তাহলে উপরে আমরা পাই কি sec θ প্লাস sec θ বা sec x প্লাস sec x, তার মানে দুইটা sec x যোগ করলে হয় 2 sec x। আর নিচে দেখো আমরা কি করব, sec x প্লাস tan x, এটার কোনো কাজ নেই, আমরা এভাবে বসিয়ে রাখলাম। এখন এই মাইনাস দ্বারা গুণ করে মাইনাস ব্র্যাকেটটাকে উঠাবো, এই জন্য দেখো এখানে ছিল প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস sec x মাইনাসে মাইনাসে প্লাস tan x। আর এর পাশে দেখো 3 এর সাথে 1 যোগ করলে 4, আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। এখন দেখো আমাদের এটা কেটে যায়, তাহলে উপরে আছে 2 sec x বাই এখানে দেখো tan x আর tan x যোগ করলে আমরা পাবো 2 tan x। এটা সমান দেখো এটা কাটাকাটি করলে পাই আমরা 2। এটা আমাদের দেখো এই 2 কেটে দিতে পারছি, তাহলে আমরা পাবো কি sec x। আবার দেখো আমরা sec x সমান লিখতে পারি কি 1/cos x সূত্র, আর বাই তাহলে tan x সমান আমাদের জানা আছে কি sin x বাই cos x।
সাইন এক্স বাই কজ এক্স, এটা আমাদের জানা আছে। এর পাশে 2 বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো কী করেছি, সেক এক্স সমান কি 1/cos x লেখা যায়, আবার ট্যান এক্সের পরিবর্তে লেখা যায় সাইন এক্স বাই কজ এক্স। এখন দেখো এটা কিন্তু দুইটা ভগ্নাংশে ভাগ হয়েছে, দুইটা ভগ্নাংশে ভাগ হলে আমরা সেটাকে স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য কি করি, প্রথম যে ভগ্নাংশ আছে সেটা অপরিবর্তিত রাখি, আর এই যে ভাগটাকে আমরা গুণে পরিণত করি, যার কারণে নিচের ভগ্নাংশটা বিপরীত হয়ে যায়, অর্থাৎ উল্টে যায়। তাহলে কজ এক্স উপরে আসবে আর সাইন এক্স নিচে যাবে। এখন কজ এক্স আমি কেটে দিলাম, এপাশে 2 আছে রেখে দিলাম। তাহলে এখন যেটা করা যায় সেটা হচ্ছে এপাশে লিখি যে এখান থেকে দেখো আমরা পাই কি 1/sin x পাই, যার মান কত 2 রয়েছে। আমাদের এখান থেকে যদি আমরা একটু বিপরীতকরণ করি, অর্থাৎ আমরা যদি সাইন এক্সটাকে উপরে দিই আর 1কে নিচেই দিই, তাহলে কি সাইন এক্স বাই 1, তার মানে সাইন এক্স, এই যে সাইন এক্স, আর এটাকে যদি বিপরীত করি তাহলে কি হবে, আমাদের এখানে এটা আছে মূলত 2/1 আকারে, যদি এটা আমরা বিপরীত করি তাহলে 1 যাবে উপরে, 2 আসবে নিচে। অথবা এটা আমরা চাইলে আড়াআড়ি গুণ করে করতে পারি, যেমন সাইন এক্সের সাথে 2 গুণ করলে এটা 2 হয়, 2 সাইন এক্স, আর এর পাশে থাকে কি 1 × 1 মানে 1, অর্থাৎ শুধু সাইন এক্স সমান এখন আমরা কি লিখতে পারবো, এই যে ওই পাশে আছে 1 আর 2 ও পাশে গেলে ভাগ হয়ে গেল, ভাগে 1/2 হলো, অর্থাৎ সাইন এক্সের মান আমরা কত পেলাম 1/2, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান খ, হাফ। এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বর প্রশ্নে একটা চিত্র দেওয়া রয়েছে আর বলা হয়েছে চিত্রের আলোকে cos p এর মান কত হবে সেটা বের করো। তো চলো আমরা চিত্রের আলোকে cos p এর মান কত হবে সেটা বের করি। আমরা জানি cos p সমান ভূমি বাই অতিভুজ। এখন চিত্রটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে MPN এটি একটি সমকোণী ত্রিভুজ, যার এটা আছে সমকোণ। তাহলে চিত্রমতে এই PM হবে অতিভুজ, যেহেতু সমকোণের সামনের বাহুকে বলা হয় অতিভুজ, আর P কোণের সাপেক্ষে আমাদের কজের মান বের করতে হবে, তাহলে এটা হবে সূক্ষ্মকোণ। আর আমরা জানি সূক্ষ্মকোণের সামনের বাহুকে বলা হয় লম্ব, আর PN হচ্ছে এখানে ভূমি। তাহলে আমরা ভূমি PN এর মান কত পেলাম, √3। এখন যদি আমরা এই PM অতিভুজের মানটা জানতে পারতাম, এখানে বসিয়ে দিলে কিন্তু cos p এর মানটা বের হয়ে যেত, কিন্তু আমাদের এখানে দেখো চিত্রে PM এর কোনো মান দেওয়া নেই। এজন্য আমাদের প্রথমে কি করতে হবে, PM এর মানটা চিত্র থেকে বের করে নিতে হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে অপর একটি বাহুর দৈর্ঘ্য পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে সহজে বের করা যায়। তো আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে PM বাহুর দৈর্ঘ্যটা বের করব। আমরা জানি ওই পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা MN এর মানটা বসিয়ে দিলাম, PN এর মানটা বসিয়ে দিলাম। 1কে স্কয়ার করলে 1, √3কে স্কয়ার করলে 3, এখন এই দুইটা যোগ করলে হয় 4। তাহলে আমরা PM স্কয়ারের মান পেলাম 4, কিন্তু আমাদের লাগবে PM এর মান, এজন্য আমরা শুধু PM সমান লিখলাম √4, অতএব PM সমান 2 পাওয়া গিয়েছে। তাহলে এখন আমরা যদি এই PM এর জায়গায় 2 বসিয়ে দিই তাহলে কিন্তু cos p এর মানটা বের হয়ে যাবে। অর্থাৎ আমরা cos p এর মান পেলাম কি, অর্থাৎ cos p সমান আমরা √3 2 পেলাম। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ক, √3/2। এখন আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 7 নম্বর প্রশ্নে বলেছে 1 - tan² 60 ডিগ্রি বাই 1 + sin² 60 ডিগ্রি প্লাস 2 sin² 60 ডিগ্রির মান কত হবে। তো আমরা চলো দেখি এর মান কত হয়। দেওয়া আছে 1 - tan² 60 ডিগ্রি, 1 - tan² 60 ডিগ্রি বাই 1 + sin² 60 ডিগ্রি, এটা প্লাস 2 sin² 60 ডিগ্রি, 2 sin² 60 ডিগ্রি। এখন আমরা কি করব, 1 - tan 60 ডিগ্রির মান যেটা সেটা আমরা এখন বসাবো। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, যেহেতু এখানে স্কোয়ার আছে এজন্য আমরা এখানে স্কোয়ার দিচ্ছি। আবার নিচে দেখো 1 + sin 60 ডিগ্রির মান আমাদের জানা আছে কত, √3/2, যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার বসায় দিচ্ছি। একইভাবে আমরা এখানে লিখছি 2 × sin 60 ডিগ্রির মান আমাদের জানা আছে √3/2, যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা এখানে একটা স্কোয়ার দিয়ে দিচ্ছি। এখন দেখো 1 - রুট আর স্কোয়ার উঠে যায়, থাকে হচ্ছে 3, 1 প্লাস এখানে দেখো এটাকে বর্গ করলে আমরা পাই √ আর স্কোয়ার উঠে গেলে থাকে 3, আর নিচে 2কে স্কোয়ার করলে হয় 4 প্লাস 2 ×
ঠিক একইভাবে এখানে আমরা দেখো স্কোয়ার রুট আর স্কোয়ার উঠে গেলে থাকে 3 আর 2কে স্কোয়ার করলে হয় 4। এখন এখানে 2 আর 2 কাটাকাটি করা যায়। এখন 1 থেকে 3 বাদ দিলে থাকে -2 আর এটা আমরা কি করব লসাগু করব। লসাগু হচ্ছে 4 লসাগু করলে পাবো কত 4 প্লাস 3 প্লাস এখানে দেখো থাকে 3/2 -2 বাই এখন দেখো 4-এর সাথে 3 যোগ করলে হয় 7/4 প্লাস 3/2। এখন এটা দুইটা ভগ্নাংশে ভাগ হয়েছে। আমরা জানি দুইটা ভগ্নাংশে ভাগকে স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে প্রথম ভগ্নাংশ যেটা থাকবে সেটা আমরা লিখব আর এই ভাগটাকে গুণ চিহ্নে পরিণত করব, যার কারণে নিচের ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 4/7 হয়ে গেল প্লাস 3/2। এখন আমরা এটা কি করব যে -2 আর 4 এটা গুণ করব, -8/7 প্লাস 3/2। এটা আবার আমরা কি করব লসাগু করব। লসাগু হচ্ছে আমাদের 7 আর 2 লসাগু হচ্ছে 14 বসে দিলাম। তাহলে এখন দেখো 14কে 7 দ্বারা ভাগ করলে হয় 2, সেই 2 8-এর সাথে গুণ করলে হয় -16 প্লাস 2 দ্বারা 14কে ভাগ করলে হয় 7, সেই 7 3 দ্বারা গুণ করলে হয় 3 × 7 = 21 সমান এটা থেকে এটা বিয়োগ করে আমরা পাবো 5 আর নিচে থাকে 14। তাহলে দেখো আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর হবে 5/4, অর্থাৎ অপশান খ হবে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এখন আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বর প্রশ্নে বলেছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এখানে এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। তো আমাদের একটি বাহুর দৈর্ঘ্য এখানে বলা হয়েছে 4 সেন্টিমিটার। তো আমরা এর পরিবর্তে এখন 4 লিখছি, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। √3/4 ইন্টু এটা সমান আমরা লিখতে পারি 4কে স্কোয়ার করলে 16, যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 × 4 = 16, তার মানে এখানে থাকে কত 4 × √3। তাহলে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ 4√3 বর্গ সেন্টিমিটার। এখন আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। 9 নম্বর প্রশ্নে বলেছে 32√2 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ওই বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য জানা জরুরি, কেননা আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে এক বাহু স্কোয়ার, কিন্তু আমাদের এখানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। এজন্য প্রথমে আমাদের এই যে পরিসীমা দেওয়া রয়েছে এই পরিসীমা থেকে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এজন্য আমরা যেটা করব সেটা আমরা লিখব যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 32√2। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4a, তাহলে 4a সমান 32√2 হবে। এখান থেকে আমরা যদি a এর মান বের করি তাহলে লিখতে পারি a সমান 32√2/4, অতএব এর মান আসবে আমাদের, যে এটা কাটাকাটি করলে পাবো 8√2, অতএব এর মান আসলো 8√2। তার মানে আমরা বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করতে পারি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সহজে বের করতে পারবো। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে কি এক বাহু স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার সমান হবে 8√2 হোল স্কোয়ার। এখন দেখো আমরা 8কে স্কোয়ার করলে পাবো 64 ইন্টু √2কে স্কোয়ার করলে পাবো 2, তাহলে এই দুইটা গুণ করলে পাবো আমরা 128 বর্গ সেন্টিমিটার। তাহলে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশান ক 128 বর্গ সেন্টিমিটার। এখন আমরা নিচের তথ্যের আলোকে 10 ও 11 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের এখানে একটা সারণী দেওয়া রয়েছে। 10 নম্বর প্রশ্নে বলেছে চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু কত। চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু কত সেটা জানার জন্য আমাদের আগে চতুর্থ শ্রেণী কোথায় আছে সেটা আগে খুঁজে বের করতে হবে। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং এটা হচ্ছে চতুর্থ শ্রেণী। তাহলে চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, এই চতুর্থ শ্রেণীর ঊর্ধ্বসীমার সাথে নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 80 যোগ 76 ভাগ 2। তাহলে এই দুইটা আমরা যোগ করে পাবো 156/2। তাহলে ভাগ করে পাবো
78। তাহলে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ঘ 78।